নমস্কার, শুনছেন সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজ উপন্যাসের ৫০ পর্ব। কলকাতা থেকে জাহাজ বোঝাই উদ্বাস্তুরা পুনর্বাসনের জন্য যেদিন এসে রস আইল্যান্ডে নামে, সেদিন ভোরবেলায় পোর্ট ব্লেয়ার থেকে ছোট বড় সরকারি বাঙালি অফিসার থেকে সাধারণ লোকজনও সেখানে চলে যায়। আন্দামানের ছোট বড় সবকটি বন্দর এবং জেটি ঘাটই শুধু নয়, জাহাজ থেকে স্টিমার, লঞ্চ, স্টিমবোট, মোটরবোট ইত্যাদি যাবতীয় জলযান হারবার মাস্টার সোমনাথ সেনের নিয়ন্ত্রণে। কলকাতা থেকে উদ্বাস্তু এলে পোর্ট ব্লেয়ারের অনেক বাঙালি উদ্বাস্তুদের খাওয়ানোর জন্য চাল, ডাল, মাছ, সবজি, তেল, মশলা, মস্ত মস্ত উনুন, হাঁড়ি, কড়া, রান্নার লোক ইত্যাদি রস আইল্যান্ডে নিয়ে যাবার জন্য ২টো লঞ্চ, ৪-৫টা মোটর বোটের ব্যবস্থা করে দেন তিনি। আজ উদ্বাস্তু আসবে, তাই আজও লঞ্চ টঞ্চের বন্দোবস্ত করা হয়েছে। ভোরবেলায় সূর্য সবে উঠতে শুরু করেছে। মালপত্র এবং মানুষজন বোঝাই করে ২টো লঞ্চ সেলুলার জেলের নিচের দিকের জেটি থেকে কোনাকুনি সেসোস্ট্রেস উপসাগর পেরিয়ে রস আইল্যান্ডের জেটিতে পৌঁছে গেল। লঞ্চে শেখরনাথ, বিশ্বজিৎ, সোমনাথ সেন, ডক্টর শ্যাম চৌধুরী, ডাক্তার চট্টরাজ, ব্রজদুলাল মণ্ডল, জনার্দন পালেদের সঙ্গে বিনয়ও এসেছে। তারা একে একে দ্বীপে নেমে পড়ল। ১০-১৫টি লোক ঝপাঝপ সব লটবহর নামিয়ে ফেলল। চাল, ডাল ইত্যাদি জিনিসপত্রের সঙ্গে প্রকাণ্ড প্রকাণ্ড রঙিন ছাতা আর অনেক লোহার ফোল্ডিং চেয়ারও এসেছিল। ৪-৫টা আড়দালি জাতীয় লোক সেগুলো নামিয়ে ছাতাগুলোর ভোঁটি মাটিতে পুঁতে প্রতিটির তলায় ৬-৭টা করে চেয়ার পেতে দিল। ছাতার তলায় মস্ত মস্ত অফিসার আর পোর্ট ব্লেয়ারের অন্য সব মান্যগণ্যদের বসার বন্দোবস্ত। কিছুদিন আগে বিনয় যখন উদ্বাস্তুদের সঙ্গে এখানে এসে নামে, এই রকম ছাতাটাতা দেখেছিল। অন্য দিনের মতো আজও এই ভোরবেলার গাঢ় কুয়াশায় সমুদ্র এবং দূরের দ্বীপগুলো ঢেকে আছে। ওই সব দ্বীপের গায়ে ১০০০ বছর ধরে যেসব মহাবৃক্ষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, এখন সেগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা। ঘষা কাঁচের ভেতর দিয়ে দেখলে যেমন মনে হয়, অনেকটা সেই রকম। এমনকি মাউন্ট হ্যারিয়েটের যে চূড়াটা কাঠের সাদা ক্রস নিয়ে আকাশের দিকে মাথা তুলে আছে, সেটাও স্পষ্ট নয়। কুয়াশা স্তর ভেদ করে এই দ্বীপপুঞ্জে রোদ এসে পৌঁছতে এখনো অনেক দেরি। যে বিশিষ্ট দামি মানুষগুলির জন্য ছাতা এবং চেয়ারের বন্দোবস্ত, তারা কিন্তু কেউ বসেননি। চারিদিকে থোকায় থোকায় দাঁড়িয়ে কথা বলছেন। অনেকে সমুদ্রের ধার ঘেঁষে ঘাসের জমির ওপর এলোমেলো হাঁটছেন। সারা রস আইল্যান্ডটার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঁই। তারই কয়েকটার আড়ালে তেরপলের চাঁদোয়া খাটিয়ে সেগুলোর তলায় পুরোদমে রান্নার আয়োজন চলছে। ৬টা বিরাট বিরাট উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে শখানেক মানুষ এসেছেন। তাদের কেউ এত ভোরে ব্রেকফাস্ট সেরে আসার সময় পাননি। এদের জন্য একটা উনুনে লুচি ভাজা হচ্ছে, আর একটা উনুনে লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি। যেদিন উদ্বাস্তুরা রস আইল্যান্ডে এসে নামে, সেদিন হারবার মাস্টার, চিফ কনজারভেটর অফ ফরেস্টের সঙ্গে সামান্য কেরানির মধ্যে ভেদাভেদ থাকে না। সবারই খাবার এক, লুচি তরকারি, তার সঙ্গে চা। অন্য ৪টে উনুনে বিরাট বিরাট ডেকচিতে আর কড়াইতে ভাত ডাল বসানো হয়েছে। একটা দল আনাজ কাটছে, আর একটা দল বড় বড় সুরমাই আর লাল ভেটকি কাটছে। ৪ জন বাটনা বেটে চলেছে। কলকাতা থেকে এবার ১২০টা ডিপি ফ্যামিলি অর্থাৎ উদ্বাস্তু পরিবার আসার কথা। পরিবার পিছু ৪ জন ধরলেও বাচ্চা কাচ্চা মিলিয়ে ৫০০-র কাছাকাছি মানুষ, তার সঙ্গে পোর্ট ব্লেয়ারের শখানেক। প্রায় ৬০০ লোকের জন্য রান্না কি মুখের কথা? লুচি তরকারি হয়ে গেলে এই ২টো উনুনে মাছ আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য ৫ মেশালি তরকারি বসানো হবে।
কতবার যে ভাত ডাল মাছ টাছ রাঁধতে হবে তার লেখাজোখা নেই। এ এক এলাহি কাণ্ড। শেখরনাথ বিনয়কে সঙ্গে করে রান্নার জায়গায় চলে এলেন। বললেন, কিরে রাধানাথ, রিফিউজিদের জন্যে কি কি পদ রাঁধা হচ্ছে? একটা মাঝারি হাইটের টাক মাথা নিরেট চেহারার লোক, পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, গায়ের রং ময়লা, একটা উনুনের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, আইগা কাকা, ভাত, মুসুরির ডাইল, আলু ভাজা, নানা আনাজপাতি দিয়া ব্যঞ্জন, মাছের ঝোল, আর হের লগে দুধ তো আছেই। বোঝা গেল রাধানাথ হেড কুক এবং পূর্ব বাংলার মানুষ। শেখরনাথ এবং রাধানাথ পরস্পরকে চেনেন। হয়তো পূর্ব পাকিস্তান থেকে এই দ্বীপপুঞ্জে এসে রান্নাবান্নার কাজ করছে রাধানাথ। শেখরনাথ বললেন, দেখিস মাছ আর তরকারিতে যেন বেশি ঝাল টাল দিয়ে বসিস না। রিফিউজিদের ফ্যামিলিগুলোতে ছোট ছোট ছেলে মেয়ে নিশ্চয়ই থাকবে, ঝাল দিলে তারা খেতে পারবে না। রাধানাথ একটু হাসল। হেই খেয়াল আমার আছে, আইস তো নয়ারি ফুজাইতে আসে না, বছর ধারেক ধুইরা তাগলেইগা রানতে আসি, আপনি নিশ্চিন্ত থাইকেন কাকা। রাধানাথ বেশ চালাক চতুর। একবার কিছু বললে সেটা তার মাথায় থেকে যায়। প্রথম যেবার রিফিউজিরা এলো তখন এই ঝাল সম্পর্কে রাধানাথকে সতর্ক করে দিয়েছিলেন শেখরনাথ, সেটা সে ভোলেনি। শেখরনাথ খুশি হলেন। প্রসন্ন মুখে বললেন, আমি নিশ্চিন্ত হলাম, এবার আসল কথাটা বল। রাধানাথ উন্মুক্ত হল। কি কথা কাকা? জাহাজ কিন্তু 11টায় পৌঁছে যাবার কথা, তার আগে তোর রান্নাবান্না হয়ে যাবে তো? এই রাইগে সাইবার রিফিউজ আইছে আন্ধারমান দ্বীপি, হেরা তো প্যাটে দুনিয়ার খিদা লইয়া জাহাজ টিকা নামে, নাইমা কোনোবার ভাতের লেগা একদণ্ড বইয়া থাকতে হইছে। যদি 11টার জায়গায় 10টায়ও আইয়া পরে ফেল করুন না। আত্মবিশ্বাস জোরদার করার জন্য একটা ইংরেজি শব্দ পূর্ব বাংলার ডায়ালেক্টের মধ্যে গুঁজে দিল সে। শেখরনাথ মৃদু হাসলেন। কিছুক্ষণ রাধানাথদের সঙ্গে কাটিয়ে শেখরনাথ বিনয়কে বললেন, চলো ওই দিকটায় যাই। যে ধারে ছাতাগুলোর তলায় চেয়ার পাতা রয়েছে সেদিকে পা বাড়ালেন শেখরনাথ। তার পাশাপাশি হাঁটতে লাগলো বিনয়। শেখরনাথ বলতে লাগলেন, রাধানাথ লোকটা বেশ উদ্যোগী। পূর্ব বাংলার ঢাকা ডিস্ট্রিক্টের মানিকগঞ্জ সাব ডিভিশনে ছিল আদি বাড়ি। দাঙ্গার বছর মানে 46-এ ওদের ওই অঞ্চলে বহু মানুষ খুন হয়। আতঙ্কে রাধানাথরা কলকাতায় পালিয়ে আসে। স্বাধীনতার দেশভাগের তখনও 1 বছর বাকি। সেই অর্থে ওরা রিফিউজি নয়। দেশে রাধানাথের একটা ছোট ভাতের হোটেল ছিল। ওর রান্নার হাত চমৎকার। কলকাতায় হোটেল খোলার মতো পয়সার জোর ছিল না। কলকাতায় পাইস হোটেলগুলোর রমরমা। এই ধরনের 2-3টে হোটেলে সামান্য মাইনের রাঁধুনির কাজ করেছে সে। কিন্তু লোকটা অ্যাম্বিশাস এবং দূরদর্শী। পার্টিশনের পর লাখ লাখ মানুষ ইস্ট পাকিস্তান থেকে উৎখাত হয়ে বর্ডারের এপারে চলে এলো। পুনর্বাসনের জন্য আন্দামানে তাদের পাঠানো শুরু হলে সেই সময় পোর্ট ব্লেয়ার সম্পর্কে খোঁজ খবর নেয়। এখানে বেশ কিছু বাঙালি আছে। ভবিষ্যতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আরও অনেক বাঙালি আসবে। রাধানাথ ভাবল, আন্দামানে এলে তার কপাল খুলে যেতে পারে। বিরাট ঝুঁকি নিয়ে পোর্ট ব্লেয়ারের জাহাজে উঠে পড়ল। তারপর কিভাবে যেন বিশু আর রিহ্যাবিলিটেশনের অন্য 2-3 জন টপ অফিসারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে পায়ে ধরে বোঝালো, ঠিক রিফিউজি না হলেও একরকম রিফিউজি তো। দাঙ্গায় উৎখাত হওয়া একজন মানুষ কেঁদে কেটে রিফিউজি কোটায় একটা লোন বের করে এভারডিন মার্কেটের কাছে একটা ভাতের হোটেল খুলে ফেলল। বছর 2-এর মধ্যে সেই ব্যবসা বেশ জমে উঠেছে তার। বাঙালিদের খুব পেট্রোনেজ পায় সে, ইত্যাদি ইত্যাদি। একসময় বেলা বাড়লে কুয়াশার স্তরগুলি ছিন্ন ভিন্ন করে রোদ উঠে এলো। এখন চারিদিক ঝকঝকে পরিষ্কার। চোখের সামনে প্রতিদিনের সেই পরিচিত দৃশ্য,
সমুদ্রের পাহাড় প্রমাণ ঢেউগুলি বিপুল আক্রোশে পোর্ট ব্লেয়ারের দিকে ধেয়ে গিয়ে পাড়ের ওপর আছড়ে পড়ছে। কাছে বা দূরে যেদিকে যতদূর চোখ যায় ঝাঁকে ঝাঁকে উঠছে শিগাল। 8:30টায় রাধানাথ তার টিমের 4 জন ছেলেকে নিয়ে শালপাতার থালায় সবাইকে লুচি, তরকারি আর চা দিয়ে গেল। সকালের জলখাবার শেষ হতে 9:30 বেজে গেল। তারপর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। 11টায় SS মহারাজা জাহাজের রস আইল্যান্ডে পৌঁছবার কথা। তার অনেক আগেই অনেক দূরে দুপাশে 2 দ্বীপের মাঝখান দিয়ে একটা চলমান বিন্দু দেখা গেল। ছোট্ট বিন্দুটা ক্রমশ বড় হতে হতে 10,000 টনের বিশাল জলযান হয়ে রস আইল্যান্ডের জেটিতে এসে ভিড়ল। কিছুদিন আগেই এই SS অর্থাৎ স্টিমশিপ মহারাজাতেই বিনয় এসে নেমেছিল। জাহাজ ভিড়তেই তুমুল হইচই শুরু হয়ে গেল। পোর্ট ব্লেয়ার থেকে যারা এসেছেন রাধানাথের টিম ছাড়া বাকি সবাই জেটির কাছে গিয়ে দাঁড়ালেন। বিনয়ও তাঁদের সঙ্গেই আছে। ওদিকে জাহাজের উঁচু ডেকের ধারে ক্যাপ্টেন ছাড়াও অন্য সব কর্মীকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে বিভাস আর নিরঞ্জনও রয়েছে। খালাসিরা হাঁক ডাক করে ওপর থেকে কাঠের সিঁড়ি নামিয়ে দিল জেটিতে। বিভাসরা জাহাজের খোল থেকে রিফিউজিদের তাড়া দিয়ে দিয়ে তুলে এনে সিঁড়ি দিয়ে একে একে সবাইকে নামিয়ে আনল। নামেন হগলে, নামেন নামেন। বিনয়ের মনে পড়ল আগেরবারও এইভাবেই উদ্বাস্তুদের নামিয়েছিল বিভাসরা। সে লক্ষ্য করল ছিন্নমূল মানুষগুলি শীর্ণ, ভয়ার্ত, বিহবলের মতো তারা এদিকে ওদিকে তাকাচ্ছে। সোমনাথ সেন, বিশ্বজিৎ রাহা, ব্রজদুলাল মণ্ডলরা, বিশেষ করে শেখরনাথ প্রতিটি উদ্বাস্তুর পিঠে হাত রেখে সদয় গলায় বলতে লাগলেন, ভয়ের কিছু নেই, আমরা এতজন বাঙালি তোমাদের নিতে এসেছি, আন্দামানে সবসময় তোমাদের পাশে থাকব। আরও কয়েকজন তাঁর কথায় সায় দিলেন। ব্রজদুলাল মণ্ডল শেখরনাথের পরিচয় দিয়ে বললেন, উনি একজন মস্ত মানুষ, ইংরেজ আমলের বিপ্লবী, দেশের স্বাধীনতার জন্য অনেক লড়াই করেছেন। ইংরেজদের হাতে ধরা পড়ার পর ওকে কালাপানি দিয়ে আন্দামানে পাঠানো হয়েছিল 27-28 বছর আগে। তিনি আর দেশে ফিরে যাননি, এখানেই থেকে গেছেন। যেখানে তোমাদের জমি জমা দিয়ে বসতি গড়ে তোলা হচ্ছে সেখানে সব সময় ওকে পাবে। উদ্বাস্তুরা শেখরনাথের ব্যাপারটা কতটা বুঝতে পারল বোঝা গেল না, তবে এতজন গণ্যমান্য বিশিষ্ট মানুষের আশ্বাসে তারা বেশ ভরসা পেল। অন্তত তাদের মুখ চোখ দেখে তেমনই মনে হলো বিনয়ের। পুনর্বাসন দপ্তরের অনেক কর্মী পোর্ট ব্লেয়ার থেকে এসেছিল। তাদের মধ্যে কয়েকজন মুখে চোঙা লাগিয়ে হেঁকে হেঁকে উদ্বাস্তুদের ডাকছিল, আপনাদের জন্য রান্না হয়ে এসেছে, কেউ সমুদ্রে নামবেন না, ঝাঁকে ঝাঁকে হাঙর ঘুরছে, এধারে জল তোলা আছে, হাত মুখ ধুয়ে খেতে বসে যান। সকালে এসেই দ্বীপের মাঝামাঝি জায়গায় সারি সারি বিশাল বিশাল ড্রামে জল তুলে রাখা হয়েছিল। কর্মীরা সেগুলো দেখিয়ে দিল। খাওয়ার ডাক শোনার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষগুলোর মধ্যে তুমুল চাঞ্চল্য দেখা দিল। জবর ক্ষুধা পাইছে, সমুদ্রের আলিশান ঢেউয়ে জাহাজে কদিন আসারি পিসারি খাইছি, পেটে ভাত রুটি গেলে বমি হইয়া গেছে, অহন ক্ষুধায় পেট জইলা যায়। তারা জলের ড্রামগুলোর দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। তাদের পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে শেখরনাথও এগিয়ে গেলেন। নিশ্চয়ই উদ্বাস্তুদের খাওয়া দাওয়া তদারক করবেন। এদিকে নিরঞ্জন আর বিভাস জেটিঘাটের কাছে সোমনাথ সেন, বিশ্বজিৎ রাহা, ব্রজদুলাল মণ্ডলদের পাশে দাঁড়িয়ে আছে। বিভাস নিচু গলায় তাদের বলল, এইবার কলকাতায় রিফিউজি আনতে গিয়া নিরঞ্জন আর আমার কি ফ্যাসাদ যে হইছে কইয়া বুঝাইতে পারুম না। বিশ্বজিৎ জিজ্ঞেস করলেন, কিসের ফ্যাসাদ? কোনোহানে বইয়া কইতে পারলে ভালা হয়, মেলা কথা। মস্ত মস্ত ছাতার তলায় 10-12টা করে ফোল্ডিং চেয়ার আর টেবিল পাতা রয়েছে। একটা ছাতার দিকে হাত বাড়িয়ে বিশ্বজিৎ বললেন, চলো ওখানে বসা যাক। কিন্তু একটা মাত্র ছাতার নিচে এতজন নামি দামি বিশিষ্ট মানুষের পক্ষে বসা সম্ভব নয়। ক্ষিপ্র হাতে বিভাসরা অন্য ছাতাগুলো থেকে বেশ কয়েকটা চেয়ার নিয়ে এলো।
সবাই বসে পড়ল, কিন্তু ওরা দাঁড়িয়ে রইল। বিভিন্ন ডিপার্টমেন্টের এইসব হর্তাকর্তাদের অনেক নিচের স্তরের কর্মী তারা, কি করে বসে? সোমনাথ সেন হেসে হেসে বললেন, আরে বসো বসো, এটা অফিস টফিস নয়, কাছে বসলে আমাদের সম্মানহানি হবে না। বিভাস আর নিরঞ্জন সসংকোচে বসল। বিনয় আগেই গিয়ে বিশ্বজিতের পাশে বসে পড়েছিল। ওদিকে উদ্বাস্তুদের নামিয়ে দিয়ে সিঁড়ি টিড়ি তুলে এস মহারাজা সেলুলার জেলের পাশ দিয়ে ঘুরে চ্যাথাম জেটিতে যাওয়ার তোড়জোড় করছে। কিছুদিন আগে বিনয় যখন আন্দামানে এলো, এই জাহাজটাকে এইভাবেই যেতে দেখেছিল। বিশ্বজিৎ নিরঞ্জনদের দিকে তাকিয়েছিলেন, বললেন, এবার বলো। নিরঞ্জন বলল, এইবার 120টা ডিপি ফ্যামিলি আননের কথা আসিল, কিন্তু কোটা পূরণ করতে পারি নাই। চারদিক থেকে প্রশ্নটা ধেয়ে এলো, কেন কেন? নিরঞ্জন বলল, পার্টির লোকেরা ঝামেলা পাকাইছে। সে তো যতবার আন্দামানের রিফিউজিদের আনা হয় ততবারই এটা হয়, নতুন তো নয়। নিরঞ্জন যা বলল তা এই রকম। অন্যবার পার্টির লোকেরা রিলিফ ক্যাম্পগুলোতে আর শিয়ালদা স্টেশনে গিয়ে উদ্বাস্তুদের তাতায়, কোনো মতেই তারা যেন আন্দামানে না যায়। পুনর্বাসন পশ্চিমবঙ্গেই দিতে হবে। খিদিরপুর ডকের রিফিউজি আনার পর জাহাজ টাহাজ দেখে ভয় মাঝে মাঝে 2-4টে ফ্যামিলি রাতারাতি পালিয়ে গেছে। কিন্তু এবার খিদিরপুর ডকের দিকে কয়েকটা লরিতে 120টা ফ্যামিলি নিয়েই রওনা হয়েছিল নিরঞ্জনরা। একদল পুলিশ তাদের পাহারা দিয়ে আনছিল, কিন্তু রাস্তায় পার্টির লোকেরা তাদের আটকে দেয়। উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া চলবে না, চলবে না, এই রাজ্যেই তাদের পুনর্বাসন দিতে হবে, দিতে হবে। পুলিশ লাঠি চালিয়ে পার্টির লোকদের হটিয়ে দিলেও 30টা ডিপি ফ্যামিলিকে শেষ পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। বছরখানেক ধরে তারা আন্দামানে উদ্বাস্তু আনছে, কিন্তু এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি। যাই হোক, আন্দামানের জাহাজ ছাড়বে পরদিন ভোরে। তখন নিরঞ্জন আর বিভাসের হাতে এমন সময় ছিল না যাতে ত্রাণ শিবির কি শিয়ালদা স্টেশনের চত্বর থেকে 30টা ফ্যামিলি জোগাড় করে এনে কোটা পূরণ করতে পারে। নিরঞ্জনের বয়ান শেষ হওয়ার পর ছাতার তলার পরিবেশটা থমথমে হয়ে গেল। সবাই চুপচাপ। সমিলের মালিক জনার্দন পাল বললেন, 30টা উদ্বাস্তু ফ্যামিলি না আসা মানে 5-30-এ 150 একর জমি বাঙালিদের হাতছাড়া হয়ে যাবে। 50 একর অর্থাৎ 450 বিঘা। এতটা জমি কি সোজা কথা? এখানে একটা ষড়যন্ত্র চলছে, এমনটা শোনা যাচ্ছে। রিক্লেম করা জমি গভর্নমেন্ট ফেলে রাখবে না। মোপালারা তো পা বাড়িয়েই আছে, কিছুদিন ওয়েট করার পর তাদের এখানে এনে বসিয়ে দেবে। বিভাস বলল, গভর্নমেন্ট হেইডা পারবো না। আগের বারে কি হয়েছিল আপনারা বুঝিন ভুইলা গেছেন। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে ফেলল। জাহাজে আইতে আইতে আমি একখান লিস্ট বানাইয়া ফালাইছি। ডক্টর শ্যাম চৌধুরী জিজ্ঞেস করলেন, কিসের লিস্ট? যে 90টা ফ্যামিলি এইবার আইছে, হেইগো মধ্যে 15টা অবিয়াত বর্ষের পোলা আর 15টা অবিয়াত মাইয়া আছে। ইয়াগো আলাদা কোনো ফ্যামিলি নাই। আগের বারের মতো এই রসদ্বীপেই হেগো বিয়া দিয়া সেপারেট ফ্যামিলি বানাইয়া কোটার পুরাটা না হইলেও আদা আদি পূরণ কইরা ফেলান যাইব। অর্থাৎ গতবারের পরিকল্পনা অনুযায়ী সমস্যাটার অর্ধেক সমাধান ভেবে রেখেছে বিভাস। যতটা জমি বাঙালিদের আসে সেটুকুই লাভ। সেবার কোটার চেয়ে 6টা ফ্যামিলি কম ছিল। রস আইল্যান্ডেই 6 জোড়া যুবক যুবতীর বিয়ে দিয়ে কোটা সম্পূর্ণ করা হয়েছিল। এবারেও সেই একই পদ্ধতি। পকেট থেকে বিভাস যে কাগজটা বের করেছিল সেটার ভাঁজ খুলে বিভাস বলতে লাগলো, অবিয়াত পোলামাইয়া গো নামগুলান এবার শুনাই। বংশী পরামানিক, গৌর পাল, নিতাই পাল, যদু কর্মকার, যোগেন আচার্য, গণেশ সাহারায়, গোপাল বারুই, শ্রীহরি ঘোষ, অনন্ত রুদ্রপাল, এই রকম 15 জন। মাইয়ারা হইল তারামণি, দুর্গা, হরিমতি, পদ্ম, টগরী, ময়না, কাজল, সাগরী, এই রকম আর কি। গেলবারে 6টা বিয়া সারতে ঘণ্টাখানেক লাগছিল।
এইবার সময় একটু বেশি লাগবো। রিফিউজি খাওন দাওন হোক, আমরাও খাইয়া লই। বিকালের মধ্যে বিয়াগুলান সাইরা ফালামু। সন্ধ্যার আগে আগে যখন পোর্ট ব্লেয়ারে রওনা হমু, পুরাটা হইব না, কিন্তু অনেকখানি হইব। আস্তে আস্তে মাথা নাড়লেন বিশ্বজিৎ। লিস্ট তৈরি করে কাজ অনেকটা এগিয়ে রেখেছিলেন ঠিকই, কিন্তু এই রাস্তায় সমস্যার সলিউশন এবার আর হবে না। বিভাস হতবম্ব। কেন? বিয়ে দিয়ে ফ্যামিলি বাড়াবার চাতুরিটা চিফ কমিশনার ধরে ফেলেছেন। ব্যাপারটা ভীষণ রিস্কি হয়ে যাবে। 90টা ডিপি ফ্যামিলি নিয়ে এসেছ, ওই 90ই দেখাতে হবে। কিন্তু বাকি 30টা ফ্যামিলির জমিনের কি হইব? পরে সেসব ভাবা যাবে। বিভাসকে হতাশ দেখালো। গেলবার 6টা বিয়া দিয়া আমরা যে কোটা পূরণ করছিলাম, চিফ কমিশনার সেইটা জানলেন কেমনে? তিক্ত একটু হাসি ফুটে ওঠে বিশ্বজিতের মুখে। বললেন, ফোর্ট ব্লেয়ারের বাঙালিদের মধ্যে 2-4টে বিভীষণ নেই? তাদের কেউ চিফ কমিশনারের কাছে গিয়ে লাগিয়েছে। শুধু উদ্বাস্তুদেরই নয়, পোর্ট ব্লেয়ার থেকে যারা তাদের এই দ্বীপে স্বাগত জানাতে এসেছেন, তাদের সবার খাওয়া হয়ে গেছে। সূর্য আকাশের ঢাল বেয়ে পশ্চিম দিকে অনেকটা নেমে গেছে, কিন্তু রোদে এখনো ছুরির ধার। আকাশ বা সমুদ্রের দিকে তাকানো যায় না। সেসোস্ট্রেস বের নোনা জলের পাহাড় প্রমাণ উত্তাল ঢেউগুলো থেকে তীব্র ঝাঁজ উঠে আসছে। যে সাগর পাখিগুলো দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে, মাছ নজরে পড়লেই জলে ঝাঁপিয়ে পড়ে, তাদেরও এখন দেখা যাচ্ছে না। রোদের মারাত্মক তাপ থেকে নিজেদের বাঁচাতে তারা পাড়ের বিরাট বিরাট গাছগুলোর ঘন পাতার আড়ালে গিয়ে লুকিয়েছে। বেলা পড়লে রোদ যখন জুড়িয়ে আসবে, ফের তারা সমুদ্রের উপর চক্কর দিতে বেরুবে। এদিকে যে জাহাজটায় উদ্বাস্তুরা কলকাতা থেকে এসেছিল, সেই স্টিমশিপ মহারাজা গম্ভীর ভোঁ বাজিয়ে সেলুলার জেল পেরিয়ে মাউন্ট হ্যারিয়েট ডাইনে রেখে চ্যাথাম জেটির দিকে চলে গেছে। বেলা পড়লে ইন্টার আইল্যান্ড শিপ সার্ভিসের স্টিমশিপ চলুঙ্গা জাহাজটি এসে পড়বে। আজ যে উদ্বাস্তুদের আনা হয়েছে, তাদের 2 ভাগ করে বড় অংশটাকে মিডল আন্দামানের নতুন রিফিউজি সেটেলমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাদবাকি যাবে জেফ্রি পয়েন্টের নয়া উপনিবেশে। খাওয়া দাওয়ার পর উদ্বাস্তুরা রস আইল্যান্ডের চারপাশে যে বিরাট বিরাট সব পাথরের চাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলোর ছায়ায় শুয়ে পড়েছে। উদ্বাস্তুরা টানা 4 দিন উথাল পাতাল সমুদ্রে জাহাজের অবিরল ঝাঁকানি খেতে খেতে আসার কারণে এখন তাদের সারা শরীর জুড়ে অনন্ত ক্লান্তি। শোয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ জুড়ে এসেছে। বিনয়রাও খাওয়া দাওয়া চুকিয়ে বড় বড় ছাতাগুলোর তলায় বসে জিরিয়ে নিচ্ছিল। সেই কোণ ভরে উঠে তারা রসে চলে এসেছিল। পেটে ভাত পড়ার সঙ্গে সঙ্গে তাদেরও ঘুম পাচ্ছিল। হঠাৎ এক নাগারে ভটভট আওয়াজ শুনে সবাই চকিত হয়ে উঠল। বিনয়দের যে ঢুলুনি এসেছিল, লহমায় কেটে গেল। চোখে পড়ল পোর্ট ব্লেয়ারের দিক থেকে একটা বড় স্টিম লঞ্চ সেসোস্ট্রেস বের ঢেউ কেটে কেটে রস আইল্যান্ডের দিকে আসছে। লঞ্চটা আন্দামানের সবারই চেনা। ওটা আন্দামান অ্যান্ড নিকোবরের চিফ কমিশনারের নিজস্ব জলযান। যদিও সোমনাথ সেন হারবার মাস্টার। এই অঞ্চলের সব বন্দর, জেটি, জাহাজ, স্টিমবোট তাঁর নিয়ন্ত্রণে, কিন্তু চিফ কমিশনার হলেন আন্দামান নিকোবর 2 দ্বীপপুঞ্জের সর্বেসর্বা। তার লঞ্চটার ওপর সোমনাথ সেনের এতটুকু কর্তৃত্ব নেই। চিফ কমিশনার ইচ্ছা করলে তার জলযানে যখন যেখানে খুশি যেতে পারেন। পদমর্যাদায় তিনি এখানে সবার চেয়ে উঁচুতে। ব্রজদুলাল মণ্ডল বলেন, আন্দামানে রিফিউজিদের আনা হলে কোনোদিন চিফ কমিশনার রস আইল্যান্ডে আসেন না। রিফিউজিদের মনোবল বাড়ানোর জন্য বাঙালিরাই শুধু আসে। সন্ধেবেলা রিফিউজিদের এবারদিন মার্কেটের সামনের মাঠে নিয়ে গিয়ে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু এবার নিশ্চয়ই চিফ কমিশনারের সন্দেহ হয়েছে, কোটায় যদি ঘাটতি থাকে, বিয়ে টিয়ে দিয়ে সেপারেট ফ্যামিলিও বানিয়ে তা পূরণ করা হতে পারে। তাই নিজেই দেখতে চলে এসেছেন। ডাক্তার চট্টরাজ বললেন, অত্যন্ত ধুরন্ধর লোক। সবাই মাথা নাড়লেন। এ বিষয়ে তারা একমত।
বিভাস আর নিরঞ্জন কাছাকাছি রয়েছে। বিশ্বজিৎ তাদের বললেন, বিয়ে দেবার ছকটা তো করে এসেছিলে, সত্যি সত্যি তার অ্যারেঞ্জমেন্ট যদি করা হতো কি অবস্থায় সবাই পড়তাম ভেবে দেখো। বিভাস এবং নিরঞ্জন মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। স্টিম লঞ্চটা রস আইল্যান্ডের জেটিতে এসে ভিড়তেই সব অফিসার এবং অন্য মান্যগণ্য লোকজন ব্যস্ত পায়ে সেখানে গিয়ে ভিড় জমালেন। আন্দামান নিকোবরের সর্বময় কর্তাকে অভ্যর্থনা জানানোটা রীতি। খালাসিরা রেলিং লাগানো কাঠের পাটাতন পেতে লঞ্চের সঙ্গে জেটিটা জুড়ে দিয়েছিল। চিফ কমিশনার নেমে আসতেই সবাই হাত জোর করে বললেন, আসুন স্যার আসুন। চিফ কমিশনার মানুষটি সবসময় হাসিমুখ, কখনো উঁচু গলায় কথা বলেন না। তাঁর এই ভদ্র শান্ত মুখটির আড়ালে যে একটি চতুর মুখ লুকোনো রয়েছে সেটা বাঙালি অফিসাররা এতদিনে জেনে গেছেন। তিনিও হাত জোর করে বললেন, 1.5 বছর ধরে মেনল্যান্ড থেকে রিফিউজিরা আন্দামানে আসছে, কিন্তু আমি কখনো এই রসে আসিনি। আজ খুব ইচ্ছে হচ্ছিল, চলে এলাম। জেটি থেকে ঢালু এবড়ো খেবড়ো পাথুরে পথ বেয়ে দ্বীপে উঠতে হয়। কারোকে গিয়ে তার হাত ধরতে হলো না, তিনি নিজেই উঠে এলেন। তাঁকে এনে একটা ছাতার তলায় বসানো হলো। চিফ কমিশনার বললেন, আজ আর এভারডিন মার্কেটের সামনে নয়, এখানেই রিফিউজিদের সঙ্গে কথা বলতে চাই। তারা কোথায়? বিশ্বজিৎ বললেন, খাওয়া দাওয়া করে ওখানে জিরোচ্ছে। তিনি বিরাট বিরাট পাথরের চাঁইগুলো দেখিয়ে দিলেন। চিফ কমিশনার লক্ষ্য করলেন চাঁইগুলোর ছায়ায় সারি সারি অগুন্তি মানুষ। বিশ্বজিৎ বিভাস আর নিরঞ্জনকে বললেন, যাও রিফিউজিদের ডেকে নিয়ে এসো। শেখরনাথ এবং অন্য অফিসাররা দাঁড়িয়েছিলেন। চিফ কমিশনার শেখরনাথকে বেশ সসম্ভ্রমে বললেন, বসুন আঙ্কেল বসুন। অন্য অফিসারদেরও বসতে বললেন। বিভাস আর নিরঞ্জন কয়েকজন পুনর্বাসন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে হাঁক ডাক করে রিফিউজিদের ঘুম ভাঙিয়ে সঙ্গে করে নিয়ে এলো। তাদের বলল, আন্দামানের সব থিকা বড় কর্তা চিফ কমিশনার সাহেব আইসেন, তোমাগো লগে আলাপ করবেন। ক্যাসামিসি কইরো না, হাত জোর কইরা তেনার সামনে খাড়াইবা। বিভাসরা যেমন বলে দিয়েছিল সেইভাবে এসে চিফ কমিশনারের সামনে রিফিউজিরা কাতার দিয়ে দাঁড়িয়ে পড়ল। আন্দামানের হর্তাকর্তা বিধাতাটি কেন তাদের মতো সর্বস্ব খুইয়ে আসা তুচ্ছ মানুষজনের সঙ্গে আলাপ করতে চান ভেবে ভেবে তারা তলকুল পাচ্ছিল না। সকলে ত্রস্ত, হতচকিত, জড়সড়। চিফ কমিশনার বাংলা বলতে পারেন না, একটু আধটু বুঝতে পারেন। বিনয় লক্ষ্য করেছে এর আগেও উদ্বাস্তুদের সঙ্গে কথা বলতে তার দোভাষীর দরকার হয়েছে। এই কাজটা বিশ্বজিৎ করে থাকেন, আজও দায়িত্বটা তাঁকেই নিতে হলো। চিফ কমিশনার বয়স্ক উদ্বাস্তুদের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করছেন তাদের বাড়ি কোথায় ছিল, ইস্ট পাকিস্তানের কোন কোন ডিস্ট্রিক্টে, কবে দেশ ছেড়ে তারা ইন্ডিয়ায় এসেছে, তাদের পরিবারে কতজন করে মানুষ, ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্বজিতের মারফত। তিনি উদ্বাস্তুদের কাছে উত্তর জেনে নিয়ে চিফ কমিশনারকে জানিয়ে দিচ্ছেন। এই সময় একটি বছর 40-এর উদ্বাস্তুর ওপর চিফ কমিশনারের নজর গিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? লোকটা শুকনো পাকানো চেহারা, ভাঙাচোরা মুখ, গাল বসে গেছে, চুল দাড়ি খাড়া খাড়া, কণ্ঠার হাড় গজালের মতো ঠেলে বেরিয়ে এসেছে, হাতের শিরাগুলো প্রকট, পরনে আধময়লা খাটো ধুতি আর ফতুয়া, পায়ে টায়ার কাটা স্যান্ডেল, চাউনিতে হাবভাবে কেমন একটা খ্যাপাটে ব্যাপার রয়েছে। লোকটা বলল, আজ্ঞা সনাতন দাস। দেশ কোথায় ছিল? আজ্ঞা ঢাকায়। ফ্যামিলিতে কতজন মেম্বার? পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি একরে একলা, আমার লইয়াই আমার ফ্যামিলি। সনাতনের কথাগুলো হাহাকারের মতো শোনালো। আন্দামানের স্বজন পরিজন নিয়ে পুনর্বাসনের জন্য শত শত ফ্যামিলি এসেছে, কিন্তু এই মানুষটা ব্যতিক্রম। সে সম্পূর্ণ নিঃসঙ্গ। এই দ্বীপপুঞ্জে এমন উদ্বাস্তু আগে আর একজনও আসেনি। শুধু চিফ কমিশনারই নন,
অন্য সবাই অবাক দৃষ্টিতে সনাতনের দিকে তাকিয়ে রইলেন। চিফ কমিশনার সনাতনকে আর কোনো প্রশ্ন করলেন না। ঘণ্টা দেড়েক রস আইল্যান্ডে উদ্বাস্তুদের মধ্যে কাটিয়ে তাদের প্রচুর ভরসা দিয়ে বিভাস, নিরঞ্জন এবং অন্য সব বাঙালি অফিসারদের বিয়ের ব্যবস্থা করে কোটা পূরণের আধা আধি ছকটা ভেস্তে দিয়ে নিজের স্টিম বোটে পোর্ট ব্লেয়ারে ফিরে গেলেন। এদিকে ইন্টার আইল্যান্ড স্টিমশিপের চলুঙ্গা জাহাজ জেটিতে এসে ভিড়েছে। যেসব লঞ্চে করে বিনয়রা সকালে রস আইল্যান্ডে এসেছিল সেগুলো একধারে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল নতুন যে উদ্বাস্তুরা আন্দামানে আসবে তাদের শতকরা 60% পাঠানো হবে মিডল আন্দামানের নতুন কলোনিগুলোতে, বাকি 40% যাবে জেফ্রি পয়েন্টে। সেই মতো প্রচুর হাঁক ডাক করে 54টা ডিপি ফ্যামিলিকে চলুঙ্গা জাহাজে তোলা হলো। কিছুক্ষণ পর জাহাজটা চলতে শুরু করল। বিনয়ের মনে পড়ল সেদিন এই চলুঙ্গা জাহাজেই তার চোখের সামনে দিয়ে মিডিল আন্দামানে চলে গিয়েছিল ঝিনুক। যখন তাকে স্পষ্ট করে দেখতে পাওয়া গেল সে তখন ধরাছোঁয়ার বাইরে। সন্ধে নেমে যাবে খানিক পরেই। তেজি উগ্র রোদের চিহ্ন মাত্র কোথাও নেই। সমস্ত চরাচর ঝাপসা হতে শুরু করেছে। যে লঞ্চ কটা দাঁড় করানো রয়েছে তাতে একবারে 100-2 লোককে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া সম্ভব নয়। উদ্বাস্তুদের নিয়ে বার 2 সেসোস্ট্রেস বে পারাপার করতে হলো জলযানগুলোকে। তাদের সঙ্গে গেছে নিরঞ্জন, বিভাস এবং পুনর্বাসন দপ্তরের কর্মীরা। বাকি সবাইকে নিয়ে লঞ্চ কটা যখন ওপারে গেল, কুয়াশা আর অন্ধকারে ছেয়ে যাচ্ছে চারিদিক। রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের যে 3টে বড় বিল্ডিং আছে এভারডিন মার্কেটের পিছন দিকটায়, সেখানে আজকের নতুন উদ্বাস্তুদের পাঠিয়ে দেওয়া হলো। ওখান থেকে তাদের জেফ্রি পয়েন্টে পাঠানো হবে। শেষবার লঞ্চগুলো এসে বাকি সবাইকে তুলে নিয়ে পোর্ট ব্লেয়ারে পৌঁছে দিল। কলকাতা থেকে নতুন উদ্বাস্তু আসার জন্য একটা দিন বিশ্বজিৎ শেখরনাথকে পোর্ট ব্লেয়ারে আটকে রেখেছিলেন। তারা এসে গেছে। মোহনবাসী এখন সম্পূর্ণ সুস্থ, তাই শহরে আর থাকার দরকার নেই। পরদিন ভোরে শেখরনাথ মোহনবাসী এবং তার বউ ছেলে মেয়েদের নিয়ে রওনা হলেন। তাদের সঙ্গে বিনয় আর ফটোগ্রাফার নকুল বিশ্বাসও গেল। পোর্ট ব্লেয়ার থেকে 40 মাইল দূরে আন্দামানের গভীর অরণ্য নির্মূল করে জেফ্রি পয়েন্টে যে উপনিবেশ বসানো হচ্ছে সেখানকার একটা ফটোও এখনো পর্যন্ত নতুন ভারত অফিসে পাঠানো সম্ভব হয়নি। ওদিকে কলকাতা থেকে চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী প্রতিটি চিঠিতেই ফটোর জন্য তাগাদা দিচ্ছিলেন। নকুল বিশ্বাস সাদিপুরের প্রচুর ছবি তুলেছে, এবার জেফ্রি পয়েন্ট কলোনির ছবি তুলবে। রিপোর্টের সঙ্গে ছবি ছাপা হলে তা পাঠকের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নকুলকে পাওয়ায় ফটোর ব্যাপারটা সুরাহা হয়ে যাবে। কালীপদ জিপে করে সবাইকে চ্যাথাম জেটিতে পৌঁছে দিল। সেখান থেকে লঞ্চে খাঁড়ি পেরিয়ে ওধারের জেটি। জেটির গায়ে একটা ট্রাক দাঁড়িয়ে থাকবে, সেটার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বজিৎ। ট্রাকটা শেখরনাথদের জেফ্রি পয়েন্টে পৌঁছে দেবে। লঞ্চ থেকে নেমে যখন সবাই ট্রাকে উঠল তখন অন্ধকার এবং কুয়াশা পুরোপুরি কাটেনি। দুধারে 1000 বছরের অরণ্য, তার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা চড়াই উতরাই এবং অগুন্তি বাঁক ঘুরে ঘুরে এগিয়ে গেছে। সেই রাস্তা ধরে পাক খেতে খেতে ট্রাকটা যখন জেফ্রি পয়েন্টের সেটেলমেন্টে পৌঁছল দুপুর পেরিয়ে গেছে। এলাকাটার দুপাশে উঁচু উঁচু পাহাড়, সেই সব পাহাড়ের গায়ে এবং মাথায় প্রাচীন সব বনস্পতি, প্যাডক, দিদু, চুগলুম ইত্যাদি। সেগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মোটা মোটা বুনো বেত এবং নাম না জানা আরও কত রকমের লতা। পাহাড়গুলোর মাঝখানে বিশাল সমতল এলাকা একসময় দুর্ভেদ্য জঙ্গলে ঢাকা ছিল। কিছুদিন আগে উদ্বাস্তুদের সঙ্গে বিনয় যখন প্রথম আসে সেই জঙ্গলের অনেকটাই সরকার থেকে সাফ করে দেওয়া হয়েছিল পুনর্বাসনের জন্য। সরকারি কর্মীরা বিরাট বিরাট গাছগুলো কেটে দিয়েছে এবং এখনও পুরোদমে জঙ্গল ফেলিং চলছে। বড় গাছগুলো কাটার পর জরিপওয়ালারা চেনম্যানদের দিয়ে উদ্বাস্তু পরিবার পিছু 5 একর অর্থাৎ 15 বিঘে করে জমি মেপে বাঁশের খুঁটি পুঁতে পুঁতে সীমানা ঠিক করে দিয়েছিল।
সরকারি জঙ্গল কাটায়ের দল শুধু বড় গাছই কেটেছে, কিন্তু উদ্বাস্তুরা যে জমি পেয়েছে সেখানকার ছোট মাঝারি গাছ এবং ঝোপঝাড় কাটতে হবে তাদেরই। এখন এই পড়ন্ত বেলায় পুরনো উদ্বাস্তুরা যথারীতি জমিতে ঝোপ জঙ্গল কাটছিল। সমস্ত এলাকা জুড়ে তুমুল ব্যস্ততা। হঠাৎ ট্রাক থেকে শেখরনাথদের সঙ্গে মোহনবাসীদের নামতে দেখে উদ্বাস্তুরা দা কুড়ুল ফেলে শোরগোল করতে করতে ছুটে এলো। এই সেটেলমেন্টের সিএ অর্থাৎ কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট পরিতোষ বণিক, চেনম্যান ধনপত, পুনর্বাসন দপ্তরের বাঙালি এবং বর্মী কর্মীরা চলে এসেছে। সুস্থ মোহনবাসীকে দেখে উদ্বাস্তুরা যেমন খুশি তেমনি উত্তেজিত। ফুসফুসে জারোয়াদের তীর বেঁধা যে মোহনবাসীকে কয়েকদিন আগে শেখরনাথ আর বিনয় পোর্ট ব্লেয়ারের হাসপাতালে নিয়ে গিয়েছিল, সে যে কোনোদিন জীবন্ত অবস্থায় ফিরে আসবে কেউ ভাবতে পারেনি। সবাই একসঙ্গে কথা বলছিল। একজন বলল, মোহনবাসী ভাই, জমের মুখ থিকা তুমি ফিরা আইলা, কি আনন্দ যে হইতে আসে কইয়া বুঝাইতে পারুম না। আর একজন বলল, তোমার 1,00,000 বৎসর পরমায়ু হোক। এই রকম চলছেই। মোহনবাসী শেখরনাথকে দেখিয়ে বলল, বাইসা যে গেছি এই বড় কর্তার লেগা, উনি মানুষ না ভগবান। জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা শেখরনাথকে কেউ বড় কর্তা বলে, কেউ বলে কাকা। কে একজন বলল, আইজার কামকাইজ করুম না, মোহনবাসী ভাইয়ের কাছে পুটবিলাসে লইয়া যাওনের পর কি কি হইল, ডাক্তারবাবুরা কেমনে হারে বাসাইল, বেবাক বৃত্তান্ত হুনুম। পরিতোষ বণিক শেখরনাথের পাশে দাঁড়িয়েছিল। নিচু গলায় জিজ্ঞেস করল, আপনারা তো হেই ভুরে বাইরইয়া আইসেন, দুফারে খাওন হয় নাই? শেখরনাথ উত্তর দিকে তাকিয়েছিলেন। অন্যমনস্কের মতো বললেন, পাহাড় আর জঙ্গলের ভিতর দিয়ে এসেছি, ভাত কোথায় পাবো? তোমাদের হাঁড়িতে আমাদের কজনের মতো কিছু আছে কি? আস্তে মাথা নাড়ল পরিতোষ। না, নাই, অহনি রান্ধনি গো আখা ধরাইয়া ভাত চাপাইয়া দিতে কই। সে দৌড়ে চলে গেল। শেখরনাথ বিনয় আর নকুলকে বললেন, চলো তো আমার সঙ্গে, বলে সোজা উত্তর দিকে হাঁটতে শুরু করলেন। বিনয় বা নকুল কেউ কোনো প্রশ্ন করল না, তার পিছু পিছু এগিয়ে চলল। খানিকটা যাওয়ার পর শেখরনাথ বিনয়কে বললেন, একটা ব্যাপার তোমার চোখে পড়েছে কি? অবশ্যই পড়েছিল। বিনয়রা যে কদিন পোর্ট ব্লেয়ারে ছিল তার মধ্যে উত্তর দিকে বহু দূর পর্যন্ত জঙ্গল কেটে জমি বের করা হয়েছে। আগের সীমানা থেকে প্রায় 1/2 মাইল জুড়ে একটা বড় গাছও আর নেই। মাটি থেকে 2-3 হাতের মতো রেখে ওপরের গুঁড়ি এবং ডালপালা কেটে নিয়ে যাওয়া হয়েছে। গুঁড়িগুলোর নিচের দিকের যে অংশ এখনো রয়েছে সেগুলোতে বড়শির আকারের লোহার বিরাট বিরাট আংটা গেঁথে দিয়ে লম্বা লম্বা ভারী শেকল লাগিয়ে দেওয়া হয়েছে। পরে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি এনে শেকলের অন্য প্রান্তটা তাদের পায়ে শক্ত করে বেঁধে দেওয়া হবে। এই সব ট্রেনিং পাওয়া হাতি গুঁড়িগুলোর বাকি অংশ শেকড় বাকড় শুদ্ধ টেনে উপড়ে ফেলবে। জঙ্গলের ভেতর দিয়ে যে কাল্পনিক পেরিমিটার রোড এতদিন ছিল, জঙ্গল কাটার পর সেটা উত্তর দিকে অনেক দূর পিছিয়ে গেছে। এই পেরিমিটার রোড ধরে 50-60 গজ পরপর উঁচু উঁচু বাঁশের টং, ওগুলোতে বসে বুশ পুলিশ রাত দিন 24 ঘন্টা পাহারা দেয়। কেননা টংগুলোর ওধারের জঙ্গলে থাকে জারোয়ারা, যে কোনো মুহূর্তে তারা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তু কলোনিতে হানা দিতে পারে। পেরিমিটার রোডের কাছাকাছি চলে এসেছিলেন শেখরনাথ আর বিনয়। শেখরনাথ বললেন, রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের বড় বড় অফিসার, এমনকি চিফ কমিশনারের কাছে আর্জি জানিয়েছিলাম, উত্তর দিকের জঙ্গল যা কাটা হয়েছে হয়েছে, আর যেন কাটা না হয়। পূর্ব দিকে জারোয়া নেই, ওখানকার ফরেস্ট বরং কাটা হোক। কিন্তু আমার কথা কেউ শুনল না। এর ফলে জারোয়াদের এরিয়াটা অনেক ছোট হয়ে গেল। যেভাবে ফেলিং চলছে আরও অনেকটা জঙ্গল ধ্বংস হয়ে যাবে। এর প্রতিক্রিয়া কি হবে জানো? বিনয় নিঃশব্দে তার দিকে তাকালো। করুণ ব্যথিত দৃষ্টিতে উত্তর দিকটা দেখতে দেখতে শেখরনাথ বললেন, জারোয়ারা আরও হিংস্র, আরও মরিয়া হয়ে উঠবে।
হতাশায় মাথা নাড়তে লাগলেন। না, কিছুই করা গেল না, চলো ফেরা যাক। নতুন 36টা উদ্বাস্তু পরিবার আসার পর পুরনো উদ্বাস্তুরা জমির কাজ বন্ধ করে দিয়েছিল। ব্যারাকগুলোর সামনে এসে তারা নতুন ফ্যামিলিগুলোর লোকজনকে ঘিরে ধরল। তাদের অনন্ত কৌতূহল, আজ যারা এসেছে তারা প্রতিবেশী হবে। এখানে পরিবার পিছু 5 একর করে জমি পেয়ে নতুন করে ঘর সংসার গুছিয়ে বসবে, জেফ্রি পয়েন্টেরই স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। পুরনোদের অনেকেই নতুনদের জিজ্ঞেস করছিল, কতদিন হইল বর্ডারের এদারে আইসো? দেশ আসিল কোন হানে, কোন জেলায়? কলকাতায় আইয়া কই আসিলা? এই ধরনের হাজারটা প্রশ্ন। দেখতে দেখতে সন্ধে নেমে গেল। পুনর্বাসনের কর্মীরা বড় বড় লণ্ঠন, গ্যাসবাতি আর বেশ কটা হ্যাজাক জেলে দিয়েছে। ব্যারাকগুলোর পাশের অ্যাসবেস্টাসের ছাউনির তলায় রান্না করার তোড়জোড় চলছে পূর্ণোদ্যমে। 7টা মস্ত মস্ত উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। 3-4 জন ক্ষিপ্র হাতে গোছা গোছা রুটি সেঁকছে। 2 জন প্রকাণ্ড প্রকাণ্ড কড়াইতে ডাল তরকারি বসিয়ে হাতা দিয়ে নাড়ছে। ইউরোপ, আমেরিকা যে চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো বাক্স বাক্স গুঁড়ো দুধ পাঠায়, 2 জন ঢাউস ঢাউস সিলভারের পাত্রে সেগুলো গুলে জাল দিচ্ছে। ভোজ্য বস্তুগুলো তৈরি হয়ে গেলেই উদ্বাস্তুদের, বিশেষ করে আজ যারা এসেছে তাদের খেতে বসিয়ে দেওয়া হবে। কেননা সেই কোন ভোরবেলায় এবারডিন মার্কেটের ট্রানজিট সেন্টার থেকে পাহাড় জঙ্গল ভেদ করে তাদের আনা হয়েছে। সকালে হয়তো কিছু খেয়ে এসেছে, তারপরে সন্ধে অবধি পেটে কিছুই পড়েনি। খিদে বুড়ো ধুড়ো বাচ্চা কাচ্চা ছাড়াও বাকি সবাই বেজায় কাহিল হয়ে পড়েছে। বিভাস আর নিরঞ্জন পোর্ট ব্লেয়ারের নতুন উদ্বাস্তুদের নিয়ে এসেছিল। তাদের সঙ্গে বিভাস জেফ্রি পয়েন্টে এসেছে। গলার স্বর উঁচুতে তুলে সে হাত নাড়তে নাড়তে বলল, পাহাড়ের উঁচা নিচা পথ ভাঙ্গা এতখানি দূরে ওরা আইসে, ওগো শরীরের উপর দিয়া মেলা তাফাল গেছে। আইস যাইরা দাও, ওরা খাইয়া দাইয়া ঘুমাউক, কাইল যত ইচ্ছা কথা কইও। পায়ে পায়ে বিনয়ও উদ্বাস্তুদের কাছে চলে এসেছিল। হঠাৎ ভিড়ের মধ্যে শীর্ণ পাকানো চেহারা সেই লোকটাকে, অর্থাৎ সনাতন দাসকে দেখতে পেল। পরশু তাকে রস আইল্যান্ডে দেখেছিল সে। 90টা পরিবারের মধ্যে তাকে আলাদা করে মনে রাখার কথা নয়, তবু বিনয়ের যে মনে আছে তার কারণ সনাতনের অদ্ভুত রোগা শীর্ণ চেহারার জন্য। তাছাড়া এই দ্বীপে যারাই পুনর্বাসনের জন্য এসেছে তাদের সকলেরই বউ, ছেলে, মেয়ে বা বুড়ো বাপ মা ভাইটাই আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতনের কেউ নেই। স্বজন পরিজনহীন সনাতনের নিজেকে নিয়েই একটা ফ্যামিলি। পরিতোষ বণিক, ধনপত এবং পুনর্বাসন ডিপার্টমেন্টের অন্য কর্মীরাও চলে এসেছিল। বিভাসের মতোই তারাও, বিশেষ করে পরিতোষ, পুরনো রিফিউজিদের চলে যেতে বলে নতুনদের নিয়ে লম্বা ব্যারাকগুলোর দিকে এগিয়ে গেল। একটা ব্যারাকও ফাঁকা নেই। নতুন 36টা পরিবারকে পুরনো উদ্বাস্তুতে বোঝাই ব্যারাকগুলোতেই থাকার ব্যবস্থা করে দিল। ব্যারাকটার পাশে আগে থেকে বিরাট বিরাট ড্রামে জল ভরে রাখা ছিল। প্রচুর আলোরও ব্যবস্থা করা আছে। পরিতোষ নতুন উদ্বাস্তুদের বলল, তোমরা হাত মুখ ধুইয়া লও, রান্ধন হইয়া আইসে, আধা ঘন্টার মধ্যে খাওনেরটা দেওয়া হইব। জেফ্রি পয়েন্টে উদ্বাস্তুদের ব্যারাকগুলো থেকে খানিকটা দূরে পাশাপাশি আলাদা দুটো সাজানো গোছানো ঘর আছে। পোর্ট ব্লেয়ার থেকে বিশ্বজিৎ রাহা বা পুনর্বাসন বিভাগের বড় অফিসাররা জেফ্রি পয়েন্টে এসে এখানেই থাকেন। আপাতত কিছুদিন শেখরনাথ এবং বিনয়কে একটা ঘর দেওয়া হয়েছে। অন্য ঘরটা দেওয়া হলো ফটোগ্রাফার নকুল বিশ্বাসকে। রাত্রিরে খাওয়া দাওয়ার পর জেফ্রি পয়েন্টের বাসিন্দারা শুয়ে পড়েছিল। ব্যারাকগুলো নিস্তব্ধ। সারাদিন খাটাখাটুনির পর খাওয়া চুকে গেলেই পুরনো রিফিউজিরা আর এক লহমাও জেগে থাকতে পারে না। বিছানায় গা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বুজে আসে। নতুন যারা এসেছে তাদের ব্যারাক তো বটেই, পুনর্বাসন ডিপার্টমেন্টের কর্মীরা যে ব্যারাকটায় থাকে সেখান থেকেও এতটুকু সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। পুরো কলোনিটাই ঘুমিয়ে পড়েছে। বিনয় আর শেখরনাথও তাদের ঘরে শুয়ে পড়েছেন।
খানিকটা ফাঁকা জায়গা রেখে উল্টো দিকের দেওয়ালের পাশে শেখরনাথের খাট। মোহনবাসীকে পোর্ট ব্লেয়ারের হাসপাতালে নিয়ে যাওয়ার আগে এই ঘরে দুজনে কয়েকদিন কাটিয়ে গেছে। রাত্রিরে কাছাকাছি শুয়ে আন্দামানের সেলুলার জেলের দেশের স্বাধীনতা সংগ্রামের কত অজানা কাহিনী শোনাতেন শেখরনাথ। সে সবই রোমাঞ্চকর, শিহরণ জাগানো। আজ কিন্তু ব্রিটিশ আমলের প্রাচীন বিপ্লবীটি একেবারে চুপচাপ। ঘরের কোণে একটা নিবু নিবু হ্যারিকেন জ্বলছে। সেই নিস্তেজ আলোয় দেখা গেল তার চোখ দুটো বোঝা, অল্প অল্প নাক ডাকছে। কদিন পোর্ট ব্লেয়ারে প্রচণ্ড দৌড়ঝাঁপ গেছে, তারপর এত দূরের কলোনিতে আসা। হাজার হোক, বয়স তো হয়েছে। যতই মনের জোর থাক, এত ধকল সামলানো তার মতো বয়স্ক লোকের পক্ষে সমস্যাই। শোয়ার সঙ্গে সঙ্গে এমন টকবগে মানুষটিও ঘুমিয়ে পড়েছেন। সমুদ্র গর্জন আর নাম না জানা রাত জাগা পাখিদের হঠাৎ হঠাৎ ডেকে ওঠা ছাড়া কোথাও কোনো শব্দ নেই। ঘরের নিবন্ত হ্যারিকেনটা ছাড়া কোথাও কোনো আলোও নেই। পৃথিবীর এই সৃষ্টিচারা ভূখণ্ডটি ঘুমের আড়কে ডুবে আছে। শুধু ঘুম নেই বিনয়ের। আগে ততটা খেয়াল করেনি, কিন্তু খেয়ে দিয়ে বিছানায় শরীর এলিয়ে দেওয়ার পর থেকে গা ম্যাজ ম্যাজ শুরু করেছে। মাথা ভার, জ্বর আসবে কিনা কে জানে। জানলার বাইরে তাকিয়েছিল বিনয়। যতদূর চোখ যায় কুয়াশা, অন্ধকার। আজকে তিথি জানা নেই, খুব সম্ভব আকাশে চাঁদ আছে। কুয়াশা টুয়াশা ভেদ করে তার ঘোলাটে আলো এসে পড়েছে লক্ষ লক্ষ মাইল নিচের এই পৃথিবীতে। এলোমেলো, অর্থহীন নানা ভাবনা হালকা মেঘের মতো ভেসে বেড়াচ্ছিল বিনয়ের মাথায়। আচমকা সেসব ঠেলে সরিয়ে ঝিনুকের চিন্তাটা ঢুকে গেল। মনে পড়ল লা পোয়ে সেদিন পোর্ট ব্লেয়ারে বলেছিল খুব শিগগিরই তারা জেফ্রি পয়েন্টে চলে আসবে। এখানে কয়েকটা দিন কাটিয়ে তাদের বোটে বিনয়কে তুলে মিডল আন্দামানে নিয়ে যাবে। এমনকি তারা ভরসা দিয়েছে সেখানকার রিফিউজি কলোনিগুলোতে বিনয়কে শুধু পৌঁছে দেবে না, আবার জেফ্রি পয়েন্টে ফিরিয়ে আনবে। কিন্তু কবে আসবে লা পোয়েরা? ভাবতে ভাবতে মাঝরাত পার করে একসময় চোখ বুজে এলো বিনয়ের। আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠ 10 পর্ব নিয়ে অন্যদিন আসব। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।